তারেক রহমানের একটি বক্তব্যকে কেন্দ্র করে বাংলাদেশের রাজনীতিতে বর্তমানে ভূমিকম্প চলতেছে। আর সেই ভূমিকম্পতে ওয়েভটা আরেকটু বাড়িয়ে দিয়েছে এনসিপি। চলুন দর্শক শ্রোতা, শুরুতে তারেক রহমানের বক্তব্যটি দেখে আসি, তিনি কি বলেছিলেন। প্রিয় ভাই বোনেরা, কিছু কিছু মানুষ বা কোনো গোষ্ঠী ইদানিং বলতে শুনেছি বা বিভিন্ন জায়গায় কেউ কেউ সোশ্যাল মিডিয়ায় বলে যে অমুককে দেখলাম, তমুককে দেখলাম, তমুককে দেখলাম, এবার অমুককে দেখুন। যাদের কথা বলে অমুককে দেখুন, প্রিয় সহকর্মীবৃন্দ, তাদেরকে তো দেশের মানুষ 1971 সালেই দেখেছে। একটু হোল্ড করছি, আলোচনার জন্য এখান থেকে একটি পয়েন্ট নিব। তারেক রহমান বলছেন যে ওই দলটিকে তো মানুষ 1971 সালেই দেখেছে, 1971 সালেই চিনেছে। বাট এখানে আমার প্রশ্ন থাকবে, এই দেশের মানুষ ঠিকই তাদেরকে চিনেছিল 1971 সালে, কিন্তু রাজনৈতিক দলের নেতাকর্মী আপনারা যারা আছেন, আপনারা তাদেরকে কতটুকু চিনেছিলেন 1971 সালে, সেই বিষয়ে আলোচনা করব। চলুন এই বক্তব্যটি আরেকটু সামনে যাই। 1971 নিজেদের রাজনৈতিক স্বার্থ রক্ষার্থে লক্ষ লক্ষ মানুষকে শুধু হত্যাই করেনি, তাদের সহকর্মীরা কিভাবে মা বোনদের ইজ্জত পর্যন্ত লুট করেছিল। এই যে 2 নম্বর পয়েন্ট, ওই দলটি বা ওই দলের সহযোগিতায় 1971 সালে আমাদের মহান মুক্তিযুদ্ধে লক্ষ লক্ষ আমাদের দেশের মানুষকে হত্যা করা হয়েছিল। এই দুটো পয়েন্ট নিয়ে আলোচনা করব। তার আগে চলুন যে এনসিপি এক্ষেত্রে ফুয়েলটা কি দিল, এনসিপির ফুয়েলের কারণে এই ভূমিকম্পের ওয়েভটা বেড়ে গেল কেন, সেটা যদি একটু দেখি। চলুন, এনসিপি বলছে ধর্মকে ব্যবহার করে জামাত ঘৃণা ও সহিংসতার রাজনীতি উস্কে দিচ্ছে। এছাড়াও বলছেন আধিপত্যবাদী রাজনীতির বা ফ্যাসিবাদী রাজনীতির নতুন খেলোয়াড় হতে চায় জামাত। তার মানে দর্শক শ্রোতা, এবার ক্লিয়ার যে বিএনপির নেতা তারেক রহমান এবং এনসিপি জামাতকে টার্গেট করে এই বক্তব্যগুলো রাখছেন। এবার আসি আলোচনায়। তারেক রহমানের বক্তব্যের যে 1 নম্বর পয়েন্টে বলেছিলাম, তারেক রহমান বলছেন যে 1971 সালের ওই দলের অ্যাক্টিভিটি, তাদের অবস্থান দিয়েই তাদেরকে এই দেশের জনগণ চিনেছে এবং দেখেছে। আর আমার প্রশ্ন হলো, 1971 সালের আমাদের মহান মুক্তিযুদ্ধের বা স্বাধীনতার সপক্ষের যে দুটো রাজনৈতিক দল তারা দাবি করে যে আমরা মুক্তিযুদ্ধের সপক্ষের, আওয়ামী লীগ এবং বিএনপি, এই আপনারা আওয়ামী লীগ এবং বিএনপি দলগতভাবে ওই জামাতে ইসলামকে বা 71-এর পরাজিত শক্তিকে বা পাকিস্তানের প্রেতাত্মাকে আপনারা কতটুকু চিনেছিলেন? রাজনীতির বাঁকে বাঁকে ওই দলটার সহযোগিতা আপনারা কতটুকু নিয়েছিলেন? এই ক্ষেত্রে যদি আওয়ামী লীগ আর বিএনপির অবস্থান থেকে আমি একটু মেজারমেন্ট করতে চাই দাঁড়িপাল্লায় রেখে, আওয়ামী লীগ 90% মতো স্মরণ রেখেছিল, 80 থেকে 90% মতো। রাজনীতির বিভিন্ন বাঁকে বাঁকে হয়তো বা 10 থেকে 20% তারা ব্যত্যয় ঘটেছে। এবার আসি বিএনপির ক্ষেত্রে। বিএনপি কি করেছিল? বিএনপি, আপনারা আজকে স্বাধীনতার 54 বছর পার হয়ে 55 বছরে পদার্পণ করতে যাচ্ছি, এমন সময়ে এসে আমাদের জনগণকে স্মরণ করিয়ে দিচ্ছেন জামাতে ইসলামের 71 সালের অ্যাক্টিভিটি। তো জনগণের পক্ষ থেকে আমি একজন হয়ে বিএনপির প্রতি প্রশ্ন ছুড়ছি যে আপনারা কতটুকু স্মরণে রেখেছিলেন? তাদের অ্যাক্টিভিটি 1971 সালে যা তারা করেছিল, সেটি যদি আপনাদের দৃষ্টিতে প্রশ্নবিদ্ধই হতো, ন্যাক্কারজনক হতো, তাহলে বাংলাদেশের এই দলটি রাজনীতি করে কিভাবে? 1971 সালের পরাজিত শক্তি, পাকিস্তানের প্রেতাত্মা, এরা এখানে রাজনীতিতে মাথাচাড়া দিয়ে উঠল কিভাবে? এই দায় কার? দর্শক শ্রোতা, চলুন একটু শুরু থেকে আলোচনাটা ধারাবাহিকভাবে বোঝার জন্য আসি। 1971 সালে দেশ স্বাধীনের পর এই দলটি যাতে বাংলাদেশে রাজনীতি করতে না পারে, বাংলাদেশে প্রবেশ করতে না পারে, তাদের জন্য গেট চিরতরের জন্য লক করে দেওয়া হলো, যে এখানে তোমরা প্রবেশ করতে পারবে না, এখানে তোমাদের রাজনীতি করার কোনো অনুমতি নেই। এই গেট লকটা কে করে দিয়েছিল? 1971 সালের পরে বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আমি আবার একজনকে ক্রেডিট দিয়েছি, তাই অনেকে আবার মাইন্ড করতে পারেন। একজনের ক্রেডিট না,
বা একটু ওয়াইডলি যদি বলি তাহলে ৭১-এর মুক্তিযুদ্ধের পর দেশ স্বাধীন হওয়ার পর টোটালি বাংলাদেশটা বা স্বাধীনতার পক্ষের শক্তি এই দলটিকে বয়কট করে দিয়েছে, তাদের জন্য গেট লক করে দিয়েছে চিরকালের জন্য, যে এখানে তোমাদের কোনো জায়গা নেই। তারপরে তারা এখানে রাজনীতিতে আসলো কিভাবে, কোন দল কতটুকু প্রশ্রয় তাদেরকে দিয়েছে, সেই হিস্ট্রিটা আমাদের জানা প্রয়োজন। জিয়াউর রহমান ক্ষমতায় এসে আমাদের সংবিধানের যে ৫ম সংশোধনী করেছিল, যেই সংশোধনীটিকে সবচেয়ে বড় ধরনের একটা ডিস্টরশন বা ধ্বংস বলা হয় আমাদের সংবিধানের। অনেক কিছু পরিবর্তন করেছে, সেই আলোচনায় এখন যাচ্ছি না, বাট সেই ৫ম সংশোধনীর মধ্যে ইনক্লুসিভ পলিটিক্সের নামে উদার গণতান্ত্রিক ভাবনা থেকে দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে রাজনীতির পথ খুলে দেওয়ার জন্য সংবিধান সংশোধন করে সবার জন্য পথ উন্মুক্ত করে দিল, এবং সেই সুযোগে ওই গেট খুলে গেল, ওই গেট দিয়ে তারা প্রবেশ করলো। ৭১ বিরোধী শক্তিটি এখানে রাজনীতি করার সুযোগ পেয়ে গেল। এরপরে অনেক হিস্ট্রি, সেটা আর না বলি, আলোচনা দীর্ঘায়িত হয়ে যাবে। আসি ডিরেক্ট, যে গোলাম আজমকে এই দেশের নাগরিকত্ব দেওয়া হয়েছিল যেন কত সালে, যতদূর মনে পড়ে ১৯৯৪ সালের দিকে। তো তখন কোন সরকার ক্ষমতায় ছিল? নিশ্চয়ই খালেদা জিয়ার সরকার। তার মানে ওই দলের প্রধানকে নাগরিকত্বও দিয়ে দিলেন বিএনপি আপনারা। এরপর বিভিন্ন সময়ে ক্ষমতার মসনদে বসার জন্য, সংসদে যাওয়ার জন্য নির্বাচন নামক যে একটা নদী বা খাল, এই খালটা পাড়ি দেওয়ার জন্য সেই ৭১ বিরোধী শক্তি পাকিস্তানের প্রেতাত্মা যে কুমির, সেই কুমিরের পিঠে চড়ে নির্বাচনী নদীটা বারবার পাড়ি দিলেন এবং গিয়ে সংসদে বসলেন। একটাবারও কি ভেবেছিলেন যে এই কুমিরকে দেশের মধ্যে ঢুকিয়ে তাদের পিঠে চড়ে নদী বা খাল পার হয়ে যে আমরা বারবার সংসদে বসছি, এরা তো সংসদে যাওয়ার রাস্তাঘাট সব চিনে যাচ্ছে। তো একটা পর্যায়ে তো এই কুমির তার লেজের ঝাপটা দিয়ে সবাইকে খালে ফেলে দিয়ে ডিরেক্ট কুমির একাই ডিরেক্ট গিয়ে সংসদের মধ্যে বসে পড়বে। একবারও ভেবেছিলেন? এখন তো সেই সিচুয়েশন এসেছে, কুমির নিজেই সংসদ টার্গেট করে হাঁটা শুরু করে দিয়েছে। কুমির এতদিনে অবস্থান জটিল মানে কঠিন মানে শক্ত করে নিয়েছে, দেহটাও অনেক মোটা তাজা করে নিয়েছে কুমির। এখন সময় এসেছে আওয়ামী লীগ রাজনীতির বাহিরে বিএনপি একটা মাত্র দল লেজের ঝাপটা দিয়ে বাড়ি মেরে কুমির নিজেই সংসদে ঢুকে যাবে। তাহলে এই দায়টা কার? স্বাধীনতা বিরোধী শক্তিটি, পাকিস্তানি প্রেতাত্মা, যারা এই দেশের স্বাধীনতায় বিশ্বাস করে না, এই দেশের স্বাধীনতা চায়নি, তারা এই দেশের নিয়ন্ত্রণ ভার, এই দেশের কর্তৃত্ব এখন দখল করতে যাচ্ছে। এই দায়ভার কে নিবে? বিএনপি। এই দিনে এসে আপনি আমাদেরকে জনগণ হিসাবে স্মরণ করিয়ে দিচ্ছেন ৭১ সালের হিস্ট্রি, তো বিএনপি দল হিসাবে আপনাদেরকে স্মরণ করিয়ে দিবে কে? আপনাদের অবস্থানটা কোন জায়গায়? তারেক রহমান সাহেব, আপনি আজকে আমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছেন, তাহলে আপনার কথায় তারা ৭১ সালে অপরাধ করেছিল, যুদ্ধ অপরাধ করেছে, মানবতা বিরোধী অপরাধ করেছে, তো তার বিচার তো বিভিন্ন সময় ক্ষমতায় এসে আপনারা করতে পারলেন না, কারণ তাদের পিঠে চড়েই তো আপনারা ক্ষমতায় গিয়েছেন। তাদেরকে সংসদে বসালেন, তাদেরকে এমপি বানালেন, মন্ত্রী বানালেন, তাদের গাড়িতে, এই রাজাকারদের গাড়িতে পতাকা পর্যন্ত তুলে দিয়েছিলেন আপনারা। শুধু তাই না, তাদেরকে আপনারা তো বিচার করবেনই না, করতে পারলেনই না। আওয়ামী লীগ যখন বিচারের মুখোমুখি করলো, আপনাদের দলের পক্ষ থেকে তখন এই বিচার ব্যবস্থাকে মিথ্যা বলা হয়েছিল, প্রশ্নবিদ্ধ করেছিলেন, এবং যাদের বিচার করা হয়েছে তাদেরকে নির্দোষ বলেছিলেন। দর্শক শ্রোতা, যদি একটু দেখি। ধ্বংস করার জন্য, একটি রাজনৈতিক দলকে ধ্বংস করার জন্য তারা এই বিচারে মুজাহিদ রহমান এবং সহ সবাইকে তারা গ্রেফতার করেছে। তাদের চৌধুরী
এদেরকে গ্রেফতার করেছে মিথ্যে মামলা দিয়ে। মিথ্যা মামলা দিয়ে, এদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছে। আওয়ামী লীগের টার্গেট হলো জোটকে ভেঙে দেওয়া, অর্থাৎ কুমিরের পিঠে চড়ে বিএনপি যে জোটবদ্ধভাবে সংসদে যাচ্ছে, ক্ষমতায় যাচ্ছে, সেই জোট ভেঙে দেওয়ার গন্ধ পেয়েছিল তখন বিএনপি আপনারা। অথচ আওয়ামী লীগ কিন্তু ঠিকই তাদেরকে শাস্তির কাঠগড়ায় দাঁড় করিয়েছিল। হ্যাঁ, প্রশ্ন থাকতে পারে সেই বিচার ব্যবস্থা স্বচ্ছ ছিল কিনা, সেই বিচার পিওর হয়েছিল কিনা, বা সেই বিচারে যাদেরকে শাস্তি দেওয়া হয়েছিল শুধু তারাই অপরাধী ছিল না আরো অপরাধী বিভিন্ন দলের মধ্যে আছে, সেটা নিয়ে বিএনপি আপনারাও প্রশ্ন করতে পারতেন। আপনারা প্রস্তাব দিতে পারতেন যে যাদের বিরুদ্ধে বিচার করা হচ্ছে এরা সবাই সমানভাবে দোষী না, 1971 সালের কেউ কেউ নির্দোষ আছে বলতে পারতেন। বা আপনাদের দলের মধ্যে কারা কারা আছে, আওয়ামী লীগের দলের মধ্যে কারা কারা আছে, দেশে বিদেশে পলাতক কারা আছে, সবাইকে নিয়ে একত্রে একটা বিচার ব্যবস্থায় আপনারা সাপোর্ট করতে পারতেন। কিন্তু সেটা না করে তখন তাদেরকে জোট ভেঙে যাচ্ছে আপনাদের তাই বলে তাদেরকে নির্দোষ বললেন এবং বিচার ব্যবস্থাকে একটা মিথ্যা বিচার ব্যবস্থা, প্রহসনের বিচার ব্যবস্থা বললেন। আর এই সময়ে 2025 সালে এসে আবার জনগণকে তারেক রহমান সাহেব বলছে এদের 1971 সালের কর্মকাণ্ড অবশ্যই আপনাদের মনে আছে। আরে ভাই, জনগণ হিসাবে আমাদের ঠিকই মনে আছে, রাজনৈতিক দল হিসাবে আপনাদের কতটুকু মনে আছে সেটাই হলো প্রশ্ন। শুধু এখানেই শেষ না দর্শক শ্রোতা, আমরা যদি একটু দেখি যে সেই সময়ে তারেক রহমান সাহেব নিজে যেন কি বলেছিল ছাত্র শিবির সম্পর্কে। বলেছিল ছাত্র শিবির এবং ছাত্রদল একই মায়ের দুই গর্ভজাত সন্তান। কি তারেক রহমান মনে পড়ে? সেই সময় মনে ছিল না যে এদের 1971 সালের কর্মকাণ্ড কি ছিল? এখানেই শেষ না, আরো একটা ভিডিও ক্লিপস আমরা একটু দেখি। আমার এক ভাই একটা প্রশ্ন করছিলেন যে বিএনপি এবং জামাতের মধ্যে বা বিএনপি এবং ইসলামিক যে পার্টিগুলো আছে তাদের মধ্যে এক ধরনের দূরত্ব তৈরি হচ্ছে। আমি বিনীত ভাই বলতে চাই, বিএনপি এবং যে ইসলামিক পার্টিগুলো আছে তারা এক মায়ের দুই সন্তান, দুই ভাই, দুই। ওকে, তো বিএনপি জামাত একই মায়ের দুই ভাই, আবার ছাত্র শিবির ছাত্র দল এরাও একই মায়ের পেটের দুই সন্তান। তো আমি জানি না এদের মাকে, কাকে তারা মা মিন করছে, কাকে বাবা মিন করছে, সেই আলোচনায় আমি এখন আর যেতে চাচ্ছি না। আলোচনা অনেক বড় হয়ে যাবে বা অনেক কন্ট্রোভার্সিয়াল ইস্যু এখানে চলে আসবে। সেই দিকে না গিয়ে আমি চলে যাচ্ছি 2 নম্বর পয়েন্টে। 2 নম্বর পয়েন্ট ছিল তারেক রহমান বলেছে 1971 সালে এই দলটি যাদেরকে তখন সহায়তা করেছিল, পাকিস্তানকে সহায়তা করেছিল, সেই সময় আমাদের দেশে লাখ লাখ জনগণকে, এই দেশের জনগণকে হত্যা করা হয়েছে, খুন করা হয়েছে। লাখ লাখ, কোয়ান্টিটি বা সংখ্যাটা কি লাখ লাখ? আমি এ জায়গায় প্রশ্নটা করতে চাচ্ছি। তারেক রহমান ইতিহাস পুঙ্খানুপুঙ্খানুরূপে ধরে কাটায় কাটায় হিসাব করে কখনো ইতিহাস লেখা হয় না, সম্ভব না। ইতিহাসে যেটা এসেছে মোটামুটি অনেকের কাছে গ্রহণযোগ্য, 30 লক্ষ শহীদ হয়েছে আমাদের এখানে, 2 লক্ষ মা বোনের সম্ভ্রমহানি হয়েছে। সেখানে আপনি 30 লক্ষ বলতে ইতস্তর বোধ করছিলেন কেন? আপনি যে ইতস্তর বোধ করেন বা 30 লক্ষের বিরুদ্ধে আপনার অবস্থান, সেটা একটা ভিডিও ক্লিপসের মাধ্যমে দর্শক শ্রোতা আমরা একটু দেখি। সম্মানিত উপস্থিত নেতৃবৃন্দ, আজকের এই স্বাধীনতা দিবস উপলক্ষে আমি প্রথমে স্মরণ করছি বাংলাদেশের আনুমানিক 30 লক্ষ শহীদদের এবং আনুমানিক 2 লক্ষ মা বোনদের। আমি তারপরে স্মরণ করছি মুক্তিযুদ্ধকালীন সময়ে জাতি যখন এমন একটি মুহূর্তে আনুমানিক 30 লক্ষ তো প্রতিদিন অমর হয় না, আনুমানিক ভুল 3 লক্ষ হতে পারে। আনুমানিক 30 লক্ষ যিনি বক্তব্য দিতেছিলেন তিনি বলতেছিলেন, বাট সেটাকে কাউন্টার দিলেন, ভেটো দিলেন তারেক রহমান, সেটাকে আপনি কারেকশন করে দিলেন 3 লাখে। কিন্তু কেন? কাদেরকে খুশি করতে চাইলেন আপনারা? সেই পাকিস্তানের পরাজিত শক্তি 71-এর প্রেতাত্মা
যারা এখানে ঘাঁটি গেড়ে বসেছে, আমাদের দেশের মানচিত্র, আমাদের দেশের পতাকা খাবলে ছিঁড়ে ছিঁড়ে খেতে চায়, আমাদের ইতিহাসকে, মুক্তিযুদ্ধের ইতিহাসকে দীর্ঘ বছর ধরে তারা কলঙ্কিত করতে চায়, কালার্ড করতে চায়, তাদেরকে সহায়তা করলেন? তাদেরকে আপনি সহায়তা করলেন? এর ফলাফলে আমরা কি দেখতে পেলাম? দর্শক শ্রোতা, একটু যদি দেখি এর ফলাফলে এই 2025 সালের মহান বিজয়ের মাসে, এই ডিসেম্বর মাসে এসে দেখতে পাচ্ছি যে বর্তমান ডাকসুর, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ ডাকসুর একজন নির্বাচিত সদস্য, তিনি বলছেন মুক্তিযুদ্ধে শহীদের সংখ্যা সহস্রাধিক বলে তিনি ফেসবুকে পোস্ট দিয়েছেন, যার নাম হলো জুমা। তো এই যে ফলাফলগুলো আসতেছে, আপনি 30 লক্ষকে, তারেক রহমান আপনি 30 লক্ষকে কাউন্টার দিয়ে 3 লাখ বানিয়ে দিলেন, আর সেখান থেকে এখন আস্তে আস্তে হাজারে নেমে আসতেছে। তাহলে ইতিহাস বিকৃতির ক্ষেত্রে আপনি সহায়তা করে দিলেন না কেন? আপনাকে 50 থেকে 55 বছর আগের ইতিহাসে কে হাত দিতে বলেছিল? ইতিহাস কি পুঙ্খানুপুঙ্খানুরূপে হিসাব করে কোনোদিন লেখা সম্ভব? আমি চ্যালেঞ্জ দিলাম যে 50 থেকে 55 বছর আগে বাংলাদেশের মুক্তিযুদ্ধে পাকিস্তানি হানাদার বাহিনী দ্বারা কত লাখ হত্যা হয়েছে, খুন হয়েছে, সেই হিসাবে পরে যাব। 2024 সালে যে একটা অভ্যুত্থান ঘটেছে, আজকে মোটামুটি 1.5 বছরের মতো সময় হয়েছে। 2024 সালে স্যাটেলাইট ছিল, ইন্টারনেট ছিল, সবার হাতে হাতে ক্যামেরা, মোবাইল ছিল ভিডিও করার জন্য। তারপরেও এই 24 সালের ঘটনাকে তো যদিও 71 সালের মুক্তিযুদ্ধের সাথে তুলনা করা মানে কোনোভাবেই সাজে না, বাট আমি চ্যালেঞ্জ হিসাবে নিয়েছি, তাই বলছি যে 24-এর অভ্যুত্থানে কতজন মারা গেছে বলুন তো একটু। সরকারের অফিসিয়ালি ওয়েবসাইটে দেখাচ্ছে 800 সামথিং বা 900-র মতো। ডক্টর ইউনূস বক্তব্যে বলছে 1000। আনঅফিসিয়ালি ভাবে এই অভ্যুত্থানের পক্ষের শক্তিরা বলছে 2000। কেন? এই যে বিভিন্ন সংখ্যার তারতম্য, এটা কেন এসেছে? 2024 সালে যেখানে স্যাটেলাইট আছে, ইন্টারনেট আছে, হাতে হাতে ভিডিও ক্যামেরা আছে, ক্যামেরা মোবাইল আছে, সাংবাদিক গণমাধ্যমের অভাব নেই, সঠিক তথ্য নাই কেন? কেন আনতে পারলেন না সঠিক তথ্য 2024 সালে, তা আবার 18 মাসে এসে? তাহলে এখানে যেহেতু এত এত প্রযুক্তি থাকার পরেও সঠিক তথ্য পাওয়া যাচ্ছে না, আপনি কোন সাহসে 50 বছর আগে, যেখানে স্যাটেলাইট ছিল না, ইন্টারনেট ছিল না, হাতে হাতে ক্যামেরা মোবাইল ছিল না, কোনো মোবাইলই তো ছিল না যোগাযোগ করার জন্য, সেই সময়ে কতজন মারা গেছে না গেছে সেই তথ্য আপনি কোথা থেকে পাবেন? সেই তথ্য খুঁজতে হলে আগে 24 সালের এক্সাক্ট তথ্যটা একটু জাতির কাছে উপস্থাপন করেন, দেখি আপনাদের কতটুকু ক্যাপাসিটি আছে, ইতিহাস লিখতে গেলে কতটুকু একদম গুনে গুনে ইতিহাস লেখা যায়। চ্যালেঞ্জ দিলাম, আগে 24 সালের তথ্যটা দেন আমাদের, তারপরে 71 সালের হিসাবে যাব। তো তারেক রহমান আপনি এখানে কি করেছিলেন? সরি দর্শক শ্রোতা, কথা বলতে বলতে একটু উত্তেজিত হয়ে গেছি, ক্ষমা করবেন। এবার আসি আরেকটা বিষয়ে। এটা তো গেল তারেক রহমানের বক্তব্যের মুক্তিযুদ্ধ রিলেটেড, 1971 রিলেটেড বিষয়টা। আরেকটা বিষয় হলো জামাতে ইসলামের যে ধর্মের অপব্যবহার, সেই সম্পর্কে তিনি কিছু বলেছেন। তারেক রহমান বলেছেন যে যারা ধর্মের নামে বেহেশতের টিকিট বিক্রি করছে তারা শিরক করছে। এছাড়াও বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ বলেছেন ধর্মের নামে যে দল ট্যাবলেট বিক্রি করছে, এই ট্যাবলেট আবার কোনটা আমি জানি না, জনগণের কাছে তাদের মুখোশ খুলে গেছে। এছাড়া বিএনপি নেতা রিজভী সাহেব বলেছে ভোটের রাজনীতির জন্য জান্নাতের টিকিট বিক্রি করছে জামাত। মেনে নিচ্ছি, জামাত এই ধর্মের অপব্যবহার করছে, জান্নাতের টিকিট বিক্রি করছে, না মানারও কিছু নেই দর্শক শ্রোতা। কারণ একদম জামাতে ইসলামের সেন্ট্রাল পর্যায়ের নেতা থেকে শুরু করে তৃণমূল পর্যন্ত সবাই এই কাজ প্রকাশ্যে করে বেড়াচ্ছে, এবং এটা তাদের জন্য জায়েজ বলেও তারা বিভিন্নভাবে ইনিয়ে বিনিয়ে ব্যাখ্যা দিচ্ছে। বাট আমার কথা হলো, এই জান্নাতের টিকিট বিক্রি করা বা রাজনীতিতে ধর্মের অপব্যবহার বিএনপির নেতাকর্মীরা কি একটুখানি করতেছে না? চলুন এটা এভিডেন্স সহ একটু দেখি। কেন ধানের শীষে ভোট দেবো? একটা ভোটের বিনিময়ে কি জান্নাত পাওয়া যাবে? হ্যাঁ, আমরা ধানের শীষে ভোট দিলে আমরা জান্নাত পাবো, এটা আমরা বলতে পারি। আদর্শবান দল ধানের শীষের দল। আপনার স্বামী যার পায়ের নিচে আপনার বেশ, সেই পুরুষ মানুষগুলো এখানে বলতে থাকে, তাদেরকে বলবো
বাড়ি বাড়ি গিয়ে মা বোন চাষি খালাদের বলে দেবেন ভোট ধানের শীষে দিতে হবে, যদি ধানের শীষে ভোট না দেন এই মহিলাদেরকে বলছি আপনারা জান্নাত পাবেন না। মহিলার সাথে জিয়া রহমানের নাম নিয়ে করতে দিন, ব্যস্ত নিশ্চিত আমি বিশ্বাস করি। বেগম খালেদা জান্নাত উচ্চারণ করলে বুকটা পবিত্র হয়ে যায়। জিয়া রহমানের হাতে করা দল ধানের শীষে বসলে আপনারা অবশ্যই জান্নাতুল ফেরদৌস আশা করতে পারেন। জি, জান্নাতুল ফেরদৌস পাওয়া যাবে বুঝেছি। দর্শক শ্রোতা, এগুলো দেখাতে গেলে অনেক সময় চলে যাবে, তাই আর না বাড়াই। তার মানে হয়তোবা বিএনপি বলতে পারে যে এগুলো তো বিএনপির কোনো ঊর্ধ্বতন নেতাকর্মী বা সেন্ট্রাল পর্যায়ের কেউ বলছে না, এটা হয়তোবা আননন কিছু নেতাকর্মী বলছে, এরা নন পারসন না। কিন্তু আমার কথা হলো, যারাই হোক না কেন, এগুলো তো সোশ্যাল মিডিয়ায় আসছে, ভাইরাল হচ্ছে। তো বিএনপির পক্ষ থেকে কি এদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা, আমি শুধু সেটা জানতে চাচ্ছি। তার মানে ধর্মের ব্যবহার কিঞ্চিত পরিমাণে হলেও এই জান্নাতের টিকিট বিক্রির প্রবণতা বিএনপির মধ্যেও একটু একটু দেখা যাচ্ছে। বাট দলের পক্ষ থেকে এদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া বা কোনো পানিশমেন্ট নেওয়ার বিষয়টা আমরা খুব বেশি দেখতে পাচ্ছি না। এবার আসি যে তারেক রহমান তার এই বক্তব্যের মধ্যে কিছু প্রতিশ্রুতি দিয়েছে আমাদের জন্য, দেশবাসীর জন্য। তিনি বলেছেন যে বাংলাদেশে একমাত্র বিএনপি দুর্নীতির লাগাম টানতে পারবে। এই প্রতিশ্রুতি দেখার পরে আমি একটু থ হয়ে গিয়েছিলাম। কেন থ হয়েছি, একটু বাস্তবতা দেখে আসি দর্শক শ্রোতা, এভিডেন্স সহকারে। বিএনপির শাসনামলে তখনকার পত্রিকার যে প্রতিবেদনগুলো, যে সংবাদ এসেছিল, আবারও দুর্নীতিতে শীর্ষে বাংলাদেশ, এটা 2002, 3 বা 4 সালের ঘটনা। দেন যদি দেখি হাওয়া ভবনের গডফাদার এখনো বহাল তবিয়তে, এরপরে হলো দুর্নীতির রাজপুত্র হলেন তারেক, এরপরে দুর্নীতিতে টানা 3 বছর শীর্ষে বাংলাদেশ, এরপরে আছে দুর্নীতিতে বাংলাদেশে হ্যাট্রিক, এরপরে দুর্নীতিতে বাংলাদেশ এবারেও শীর্ষে। দেন চাঁদাবাজি কাঠগড়ায় তারেক, 11,000 কোটি টাকা লুটপাট এক বছরে, 17 দেশে তারেক মামুনের 22,000 কোটি টাকা গোয়েন্দা দলের তথ্য, মালয়েশিয়ায় তারেকের শিল্প, বিদেশি ব্যাংকে তারেকের 2,000 কোটিরও বেশি টাকা। যাই হোক, এই তথ্য বেশি আর না দেখাই। বিএনপির ভাই যারা আছেন দেখছেন আমার উপরে ক্ষুব্ধ হবেন, কিন্তু হ্যাঁ, বিএনপি বলতে পারে যে এই তথ্যগুলো সঠিক না, বিভিন্ন মিডিয়া হাউস বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করে এগুলো করেছে, এর সবকিছু আদালত দ্বারা প্রমাণিত না। তো এই ধরনের ব্যাখ্যা বিশ্লেষণ সব রাজনৈতিক দলই দেয়, সবাই বলে এগুলো আদালত দ্বারা প্রমাণিত না, এটা সেটা ইত্যাদি ইত্যাদি। বা আরো বলতে পারে যে এই সংবাদগুলোর মধ্যে অনেকগুলো সাংবাদিক করেছে সেই মঈনুদ্দিন ফখরুদ্দিনের 7-8-এর সেনা সমর্থিত সরকার, যারা তারেক রহমানকে গ্রেপ্তার করে কারাগারে অমানবিক নির্যাতন করেছে, তাকে দেশ ত্যাগে বাধ্য করেছে। তো সেই সরকার তো তারেক রহমানের বিরুদ্ধে লিখবেই। যাই হোক, বাট কথা হলো, যা কিছু রটে তার কিছু হলেও তো ঘটে। তো সেই দৃষ্টিকোণ থেকে আমি অবাক হয়েছিলাম যে তারেক রহমান কি আসলেই দুর্নীতির লাগাম টেনে ধরতে পারবেন, অতীত ইতিহাস কি বলে। তাই আমরা একটু দেখে আসলাম দর্শক শ্রোতা। তো একটা দিক থেকে আবার পারতে পারে বিএনপি, কারণ হলো, মানে অন্যভাবে নিবেন না, জাস্ট উদাহরণের জন্য বলছি, যারা চুরির এই সিন্ডিকেটটা চালায়, চুরির লিডার যারা থাকে চোরের, তারা যদি কেউ উদ্যোগ নেয়, তাদের মধ্যে কেউ যদি ভালো হয়ে যায়, পুত পবিত্র হয়ে যায়, তাদের মধ্যে দেশপ্রেমিক উদয় হয় যে দেশ থেকে এই চুরি প্রথাটাই উঠিয়ে দেব, তাহলে তারা কিন্তু আসলে জানে যে চুরির কোন কোন পয়েন্টে নক করলে এটা বন্ধ করে দেওয়া সম্ভব, কারণ তারাই তো এটা চালিয়েছে। বা ডাকাতির ক্ষেত্রে, সন্ত্রাসীর ক্ষেত্রে সেম, যারা এই দায়িত্বে রয়েছে, যারা এই সিন্ডিকেটের মূলে রয়েছে, তাদের মধ্য থেকে কেউ দায়িত্ব নিলে এগুলো খুব সহজেই রিমুভ করা সম্ভব। সেই দৃষ্টিকোণ থেকে তারেক রহমান বা তার সময়ে এই দুর্নীতির চক্রের মধ্যে যারা জড়িয়ে ছিল, তাদের মধ্যে কেউ যদি দায়িত্ব নেয়, সেটা সেই ক্ষেত্রে এই তথ্যটাকে আমি পজিটিভ হিসেবে নিতে পারি, যে তারা তো জানে যে দুর্নীতি কেমনে কেমনে হয়, কিভাবে এই জাল বিস্তার করে, কোন জায়গার সুইচটা বন্ধ করে দিলে সবকিছু বন্ধ হয়ে যেতে পারে। তো সেই ব্যাখ্যার দিক থেকে কিছুটা আশাবাদী রইলাম যে হতে পারে, পারলেও পারতে পারে। যাই হোক, এবার আসি দর্শক শ্রোতা, এরপরে তিনি আরেকটা আশ্বাস দিয়েছেন আমাদেরকে, সেটা হলো ক্ষমতায় গেলে আবারও খাল খনন কর্মসূচি। দ্যাট মিনস জিয়াউর রহমান
জনগণের জন্য জনগণের সাথে একত্রে গিয়ে খাল খনন করে যে একটা সুনাম অর্জন করেছিল, পজিটিভিটি অর্জন করেছিল, সেটাকেই মানে উল্লেখ করছেন তিনি। কিন্তু আমার কথা হলো, জিয়াউর রহমান সেটা তো একটা ভালো উদ্যোগ নিয়েছিল, যা এখন পর্যন্ত দেশে খুবই মানে এই ঘটনাটা খুবই পজিটিভিটি দেখাচ্ছে, সবার মধ্যে এটা পজিটিভ ভাবে নেওয়া হচ্ছে। কিন্তু সেই খাল কাটার সাথে সাথে জিয়াউর রহমান তো সেই ৭১-এর পরাজিত শক্তি পাকিস্তানের প্রেতাত্মার কুমিরকে ওই খালের ভিতরে ঢুকিয়ে দেশের ভিতরে আমন্ত্রণ করে নিয়ে এসে এখন এই অবস্থার তৈরি করেছে। তো আপনি আবার কোন খাল কাটতে চাচ্ছেন সেটা জানতে চাচ্ছি। আপনি তো দীর্ঘদিন ধরে লন্ডনে, আবার নতুন করে খাল কাটেন বেশ ভালো, কিন্তু জনগণের চলাফেরার রাস্তা কাইটা আবার খাল বানায়েন না। আর ওই খালের মধ্যে আবার লন্ডন থেকে বা অন্য কোথাও থেকে আমদানি করে নতুন কোনো কুমির দয়া করে আমাদের দেশে ঢুকিয়েন না। এবার আসি দর্শক শ্রোতা, তার আরো একটি কথা তিনি বলেছেন, ৭১-এ একদল মানুষকে যুদ্ধের মধ্যে ঠেলে দিয়ে ভারতে চলে গেছে। এই বক্তব্যটা তিনি দিয়েছেন ২৯শে জানুয়ারি ২০২৫, মানে অভ্যুত্থানের ৬ মাস পরে। একদল তো কি বলেছে, ৭১-এ একদল মানুষকে যুদ্ধের মধ্যে ঠেলে দিয়ে ভারত চলে গেছে, আরেক দল স্বাধীনতা বিরোধিতা করছে, কিন্তু বিএনপি স্বাধীনতার যুদ্ধ এবং পরবর্তী সময়ে দেশের মানুষের পাশে ছিল। এই জায়গাটায় মনে হয় কিছু একটু বলতে চাই, যে স্বাধীনতার যুদ্ধে পাশে ছিল বা স্বাধীনতার যুদ্ধের ক্ষেত্রে জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষকও বলা হচ্ছে, পাশে ছিল বেশ ভালো, কিন্তু পরবর্তী সময়ে দেশের মানুষের পাশেও ছিল। তো তারেক রহমান সাহেব, আপনি অভ্যুত্থানের পরে ১.৫ বছর হয়ে গেছে, আপনি দেশের জনগণের পাশে কতটুকু রইলেন? আপনি বললেন যে আপনারা স্বাধীনতার যুদ্ধের পক্ষে, তো অভ্যুত্থানের পরে স্বাধীনতার যুদ্ধের ইতিহাস এই দেশ থেকে মুছে দেওয়ার জন্য স্বাধীনতার স্মৃতি সম্বলিত যত ভাস্কর্য রয়েছিল, যত স্মৃতি রয়েছিল, যত মিউজিয়াম বা বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান রয়েছিল, সবগুলো যে গণহারে ভাঙচুর চালানো হয়েছিল এখানে, আপনি এসে এই স্বাধীনতা রক্ষা করলেন না কেন? মুক্তিযুদ্ধের স্মৃতি রক্ষা করতে পারলেন না কেন? এই প্রশ্নটা কিন্তু থেকেই যাচ্ছে। অভ্যুত্থানের 18 মাস পার হয়েছে, কিন্তু আপনার আসার টাইম যে একের পর এক চেঞ্জ হয়েছে, সেটা মনে হয় 18 বারের বেশি হয়ে গেছে। প্রতি মাসে একবারের বেশি আপনি ডেট দিয়েছেন যে এই আসছি, এই আসছি, এই আসছি। তো আপনারা এতই স্বাধীনতার পক্ষের শক্তি, স্বাধীনতার ঝান্ডাবাহী সৈনিক আপনারা, অথচ স্বাধীনতার স্মৃতি এই দেশ থেকে মুছে ফেলা হচ্ছে। বুঝলাম বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙ্গা হয়েছে, সেটার দায় শেখ হাসিনার, কারণ বঙ্গবন্ধুকে শেখ হাসিনা তার বাবা বা তার দলের সম্পদ বানিয়ে ফেলছিল, রাষ্ট্রের সম্পদ বানাতে পারেনি। কিন্তু ৭ জন বীরশ্রেষ্ঠের ভাস্কর্যের উপরে যখন আঘাত করা হয়েছিল, ওই বীরশ্রেষ্ঠের মধ্যে কি শেখ হাসিনার খালাতো ভাই ছিল না মামাতো ভাই ছিল? আপনি এসে রক্ষা করলেন না কেন? যখন অভ্যুত্থানের পরে আপনার বিরুদ্ধে সকল পলিটিক্যাল মামলা তুলে নেওয়া হলো, আপনি কেন লন্ডনে পড়ে রইলেন? আপনার মধ্যে এত এই স্বাধীনতার যুদ্ধ বা মুক্তিযুদ্ধ বা এই বাংলাদেশ প্রেম, আপনি কেন তখন বীরের বেশে এই দেশে এসে এই যুদ্ধের, অভ্যুত্থানের পরে ৭১ বিরোধী যে একটা যুদ্ধ আবার চললো ছোট করে, এখানে ৭১-এর সব স্মৃতি মুছে দেওয়ার তৎপরতা চললো, ধানমন্ডি ৩২ গুড়িয়ে দেওয়া হলো, এই সময় আপনি এসে বীরের মতো দাঁড়াতে পারলেন না কেন? যদি বীরের মতো তখন দাঁড়াতে পারতেন, তাহলে আজকের দিনে এসে আপনাকে দেশের বাহিরে বসে বলতে হতো না যে এই দল, ওই দল, সেই দল কি বলছে, তাদের ৭১-এর কর্মকাণ্ড কি, জনগণ আপনারা তো জানেন। এগুলো আপনার দেশের বাহিরে বসে বলবেন আর দেশের জনগণ মনে করবে, এটা তো জনগণ আশা করেনি। দর্শক শ্রোতা, আজকে আর আলোচনা বাড়াবো না। আমি জানি অনেকে আমার আজকের আলোচনায় ক্ষুব্ধ হয়েছেন, আবার অনেকে হয়তোবা আমাকে স্বাগতমও জানাতে পারেন। আমি নিরপেক্ষভাবে আলোচনা করেছি। যারা ক্ষুব্ধ হবেন তারাও দয়া করে কমেন্টে আপনাদের ক্ষুব্ধতা প্রকাশ করবেন আশা করি। আর যাদের কাছে ভালো লেগেছে তারা অভিনন্দন জানাবেন, মতামত জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।